আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ডিএমসি স্টেশন স্কুলের ন্যানো প্লেলিস্টের ইংলিশ সেকেন্ড পেপার ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের ইংলিশ সেকেন্ড পেপার প্লেলিস্টের সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে আমরা কভার করেছি ট্যাগ কোয়েশ্চেন, এবং আজকের ক্লাসে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি যে রাইট ফর্ম অফ ভার্বস। তোমরা এতদিন ধরে যারা ডিএমসি স্টেশন স্কুলের ক্লাস করেছো তারা অবশ্যই আমাকে চিনে থাকবে। আমি হামিদ হাসান দীপ্র, বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। হোয়াটএভার, আমরা চলো বেশি দেরি না করে আমরা শুরু করে দিই। তার আগে আমরা বলে নিই যে আমরা ক্লাসটা কিভাবে কভার করব। ঠিক আছে, আমরা আজকে কোনো ধরনের কোয়েশ্চেন সলভ করব না। ঠিক আছে, আমরা আজকে আমাদের বেসিকগুলো ক্লিয়ার করব এবং কি কি রুল আমাদের প্রয়োজন আমাদের কোয়েশ্চেনগুলো আনসার করার জন্য, এই রুলগুলো আমরা শিখব। বেসিক কেন ক্লিয়ার করব এবং বেসিকের মধ্যে কি কভার করব সেটা আগে বলে নিই। সেটা হলো যে তোমাদের যে বোর্ড থেকে সিলেবাস প্রণয়ন করা হয়েছে এবং যে মার্কস ডিস্ট্রিবিউশন বা মানবন্টন যেটা দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে, মানবন্টনে বলা হয়েছে যে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব থেকে কয়েকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকবে, সেগুলো আনসার করতে হবে। এটা হলো তোমাদের কোয়েশ্চেন। কিন্তু এই কোয়েশ্চেনগুলো আনসার করার জন্য তোমার কি জানতে হবে? এই কোয়েশ্চেনগুলো আনসার করার জন্য তোমাদের যা যা জানতে হবে সেগুলো বোর্ড থেকে বলে দেওয়া হয়েছে। ভার্বের কিছু নির্দিষ্ট ক্লাসিফিকেশন, কিছু নির্দিষ্ট প্রকারভেদ, নির্দিষ্ট ভ্যারিয়েন্টের কিছু ভার্ব সম্পর্কে তোমাদের জানতে হবে এবং সেগুলো বোর্ড থেকে বলে দেওয়া হয়েছে। তো সেজন্য আমরা শুরুতে ভার্বের বেসিকগুলো ক্লিয়ার করব, যে ওই ভার্বগুলো আসলে কি কি, এবং সেই ভার্বগুলো জানার পরে পরবর্তীতে আমরা কিছু রুলস শিখবো, ইম্পর্টেন্ট কিছু রুলস, যে রুলসগুলো জানলে অবশ্যই তোমাদের পরীক্ষায় আনসার করতে কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ। তো ভার্বের ক্লাসিফিকেশন আসলে অনেক রকম হয়, আমরা সবগুলো ইন ডিটেইল পড়বো না। আমাদেরকে যেটুকু সিলেবাসে আমাদের আছে আমরা শুধু সেটুকুই পড়বো। ঠিক আছে, আচ্ছা, তো চলো শুরু করে দিই। ভার্ব, ভার্ব কি? ভার্ব হলো অ্যাকশন, তোমরা সকলেই জানো, যে কোনো কাজ বোঝায়। ঠিক আছে, ভার্ব হলো যে কোনো কাজ বোঝায়, এই হলো ভার্ব। বাট ভার্ব একটা সেন্টেন্সে ইউজ করার জন্য অনেক ধরনের ফর্ম আছে একটা ভার্বের। পাস্ট টেন্সে একরকম হয়, ফার্স্ট পার্সনে একরকম হয়, থার্ড পার্সনে একরকম হয়। বিভিন্ন সময় ভার্ব বিভিন্নভাবে বসে একটা সেন্টেন্সের মধ্যে, এবং এইগুলো সঠিকভাবে বসানোটাই হলো তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস, যেটা তোমাদের কোয়েশ্চেনে অ্যান্সার করতে হয়। শুরুতে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট ভার্ব সম্পর্কে জেনে নেব। আচ্ছা, প্রথমে আছে হলো রেগুলার এবং ইররেগুলার ভার্ব। এগুলোকে আমরা কি নামে চিনি? এগুলোকে আমরা চিনি হলো, এটাকে চিনি স্ট্রং ভার্ব হিসেবে, আর এটাকে চিনি উইক ভার্ব হিসেবে। রেগুলার এবং ইরেগুলার ভার্বের ডেফিনেশন কি? রেগুলার ভার্ব হলো সেই ভার্ব যেই ভার্বগুলো পাস্ট টেন্স হওয়ার সময়, যেই ভার্বগুলো পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করার সময় একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে থাকে। ঠিক আছে, ডি অথবা ইডি যোগ করার মাধ্যমে যেসব ভার্বকে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল বানানো যায়, এগুলো হলো রেগুলার ভার্ব। ঠিক আছে, এগুলোকে আমরা বলি উইক ভার্ব। এগুলো কি কি বলি? উইক ভার্ব। আরেকটা আছে হলো যেগুলো পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল হওয়ার সময় এরা চেঞ্জ হয়ে যায়, এবং চেঞ্জটা হয় আনপ্রেডিক্টেবল ওয়েতে। আনপ্রেডিক্টেবল মানে নির্ণয় করা যায় না। ঠিক আছে, শুধুমাত্র মুখস্থ করা যায়, নির্ণয় করা যায় না। আনপ্রেডিক্ট, তুমি আগে থেকে বুঝতে পারবে না এই ভার্বের প্রেজেন্ট ফর এই পাস্ট ফর্মটা কি হতে পারে। ঠিক আছে, তার মানে রেগুলার ভার্ব হলো সেই ভার্ব যেগুলো শেষে ডি এবং ইডি যোগ করে আমরা পাস্ট এবং পাস্ট পার্টিসিপলে কনভার্ট করতে পারি। আর ইরেগুলার ভার্ব হলো সেই সব ভার্ব যেগুলো পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল করার সময় কখনোই আমরা প্রেডিক্ট করতে পারি না, ধারণা করতে পারি না যে কিভাবে এটার চেঞ্জ হতে যাচ্ছে। ঠিক আছে, এটাকে আমরা চিনি উইক ভার্ব হিসেবে, এখানে আমরা লিখে দিয়েছি অলরেডি। আর এইটাকে চিনি স্ট্রং ভার্ব হিসেবে। এক্সাম্পলস, রেগুলার, একটা রেগুলার ভার্বের এক্সাম্পল এখানে দেওয়া আছে, দেখো, প্লে। প্লে এর ভার্ব, প্লে এর পাস্ট ফর্ম হলো প্লেড। এই যে প্লে, প্লে এর সাথে একটা ইডি যোগ করে দিয়ে এটাকে পাস্ট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানেও ইডি যোগ করে দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তী যে ভার্বটা দেওয়া আছে গো, এটা দেখো পাস্ট পার্টিসিপল হওয়ার সময় এই গো এর সাথে এর কোনো মিলই নাই, একদম পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এর সাথে একটু মিল আছে, কিন্তু এটাও আবার
পুরোপুরি তোমার কোন নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে পাস্ট পার্টিসিপল হয়নি, ঠিক আছে। এটা গো থেকে হয়েছে ওয়েন্ট, আবার হঠাৎ করেই ওয়েন্ট থেকে গন হয়ে গেছে, ঠিক আছে। প্লে হলো একটা রেগুলার ভার্ব যেটা রেগুলার প্যাটার্ন ফলো করছে, এখানে ইডি যোগ করে এখানে পাস্ট থেকে প্রেজেন্ট থেকে পাস্ট এবং পাস্ট পার্টিসিপলে কনভার্ট করা যাচ্ছে। আর গো এটা হলো ইরেগুলার প্যাটার্ন ফলো করছে, কোনো নির্দিষ্ট নিয়মের মধ্যে বন্দি না। গো থেকে ওয়েন্ট হয়েছে, তারপরে গন হয়ে গেছে, ঠিক আছে। এরকম আরো কি কি আছে? এরকম উইক ভার্ব আরো আছে, হলো ওয়ার্ক, তারপর কফ, তারপরে স্টাডি, এরকম অনেক। তোমরা যে কোনো গ্রামার বই, যে কোনো অথেন্টিক গ্রামার বই খুঁজে অবশ্যই এই সেকশনটা পেয়ে যাবে, যেখানে প্যাটার্ন আকারে, লিস্ট আকারে অনেক কমন ভার্ব, স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব আকারে আলাদা করে সেপারেট করে দেয়া আছে, ঠিক আছে। যে কোনো বই খুললেই এটা পেয়ে যাবে। এই গোয়ের মতো আরো ভার্ব কি কি হতে পারে? গোয়ের মতো আরো ভার্ব হতে পারে, ধরো যে ড্রাইভ, ড্রাইভের পাস্ট হলো ড্রোভ, আর পাস্ট পার্টিসিপল হলো ড্রিভেন। তারপর আর কি হতে পারে? আর হতে পারে হলো ফ্লাই, ফ্লাই ফ্লিউ, ফ্লোন। তারপরে ব্লো, ব্লো ব্লিউ, ব্লোন। তো এই হলো আমাদের রেগুলার এবং ইরেগুলার ভার্ব, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলো আমরা চলে যাই বি ভার্বস এর ক্ষেত্রে। বি মানে কি? বি মানে হলো কোনো কিছু হওয়া। বি মানে কোনো কিছু হওয়া। কোনো কিছু হওয়া বলতে এটা কোনো কাজ না। বি দ্বারা আমরা কোনো কাজ বোঝাই না, বি দ্বারা আমরা বোঝাই একটা ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য, ঠিক আছে। যেমন আমরা ছোটবেলায়, তোমরা পড়েছো কিনা বলতে পারি না, কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমাদের বাংলা মিডিয়াম স্কুলগুলোতে যেভাবে পড়ানো হতো ট্রান্সলেশন, যে আই অ্যাম এ বয়, আমি হই একটি ছেলে। এই যে আমি বয়, আমি একজন বয়, এখানে কি আমার কোনো কাজ করা লাগতেছে? লাগতেছে না। আমি বয়, বয় হয়ে থাকার জন্য আমার কিছু করা লাগতেছে? লাগতেছে না। আমি বয়, এটাই আমার পরিচয়, এটাই আমার বয় হওয়ার ডেফিনিশন। কেউ কোনো কিছু, কারো কোনো বৈশিষ্ট্য বা স্টেট, ঠিক আছে, কারো কোনো বৈশিষ্ট্য বা অবস্থা বর্ণনা করার জন্য যে সকল ভার্ব ইউজ করা হয় এগুলো হলো বি ভার্বস, ঠিক আছে। এই যে স্টেট মানে হলো অবস্থা, আইডেন্টিটি পরিচয়, ঠিক আছে, এগুলো এগুলো হলো বি ভার্বস। তবে বি ভার্ব স্টেট এবং আইডেন্টিটি যখন বোঝায়, তখন এই বি ভার্বগুলো আমাদের সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ করা হয়। কিন্তু যখন স্টেট এবং আইডেন্টিটি বোঝায় না এই বি ভার্বগুলোকে, তখন আমরা বলছি হেল্পিং ভার্ব, যেটার আরেকটা নাম তোমরা জানো, অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে। তো এই হলো বি ভার্ব। বি ভার্ব, বি হলো আমাদের বেস ফর্ম, এবং বি হলো এমন একটা ভার্ব, একমাত্র ভার্ব যেই ভার্বটা বেস ফর্ম কারো সাথে স্বাধীনভাবে ইউজ হয় না। বি ভার্ব হলো এমন একটা ভার্ব যে ভার্বের বেস ফর্ম কখনোই কারোর সাথে স্বাধীনভাবে ইউজ হয় না। আমি এক্সাম্পলটা দিলে বুঝতে পারবে। যেমন ধরো যে ওয়ার্ক, এই ওয়ার্কের বিভিন্ন ফর্ম আছে, ওয়ার্কস, তারপরে ওয়ার্কড, যেমন এখানে দিলাম আই ওয়ার্ক, এখানে দিলাম হি ওয়ার্কস, তারপরে এখানে দিলাম ধরো যে শি ওয়ার্ক। এই ওয়ার্কের বিভিন্ন ফর্ম বিভিন্ন সময় এই এর সাথে ইউজ হচ্ছে, ঠিক আছে, কি বলে এটাকে, সাবজেক্টগুলোর সাথে ইউজ হচ্ছে। এটা ছিল আমাদের বেস ফর্ম বা V1। তার মানে ওয়ার্ক ভার্বটার বেস ফর্ম বা V1 যেটা আছে, এই ভার্বটা সরাসরি স্বাধীনভাবে এই সেন্টেন্সের মধ্যে বসতে পারে। আই ওয়ার্ক, আই এর সাথে স্বাধীনভাবে ইউজ হয়েছে। কিন্তু বি, এই ভার্বটা এই শুধুমাত্র বেস ফর্ম হিসেবে এক্সিস্ট করে, এই একা একা কারোর সাথে বসতে পারে না। তুমি কখনোই আই বি, হি বি, তারপরে শি বি এভাবে লিখতে পারবে না,
ঠিক আছে, এভাবে লেখা যাবে না, সাথে অন্য কোনো ভার্ব, হেল্পিং ভার্ব সাথে থাকতে হবে। ঠিক আছে, বি ভার্বের জন্য, বি ভার্ব কোনো সাবজেক্টের সাথে স্বাধীনভাবে ইউজ করার জন্য প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা তার কিছু ফর্ম আছে। সেই ফর্মগুলো কি, এই দেখো, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে তার কিছু ফর্ম আছে। প্রেজেন্ট টেন্সে তিনটা ফর্ম আছে, একটা হলো এম, একটা ইজ, একটা আর। এম ইউজ হয় হলো শুধুমাত্র আই এর সাথে, আর কিছুর সাথে হয় না। ইজ ইউজ হয় কোথায়, ইউজ হয় হি, শি, ইট অথবা অন্যান্য কোনো সিঙ্গুলার সাবজেক্টের সাথে। আর ইউজ হয় হলো যে কোনো প্লুরাল সাবজেক্টের সাথে। ঠিক আছে, এর মধ্যে আছে দে, তারপর অন্যান্য যে কোনো প্লুরাল নাউন, দিজ, ঠিক আছে, এটসেট্রা। এই হলো প্রেজেন্ট টেন্সের বি ভার্বের তিনটা ফর্ম। পাস্ট টেন্সে আছে হলো ওয়াজ এবং ওয়্যার। পাস্ট টেন্সে দেখো ওয়াজ কোথায় ইউজ হয়, পাস্ট টেন্সে ওয়াজ ইউজ হয় হলো আই এর সাথে এবং অন্যান্য কোনো, পাস্ট টেন্সে আলাদা করে কোনো ক্লাসিফিকেশন নেই। ওয়াজ হলো সিঙ্গুলার ভার্বের সাথে ইউজ হয়, সরি সিঙ্গুলার সাবজেক্টের সাথে ইউজ হয়, আর ওয়্যার ইউজ হয় প্লুরাল সাবজেক্টের সাথে। পাস্ট টেন্সে এই দুইটার ফর্ম। আর আদার্স কিছু ফর্ম আছে, এটা হলো বি, বিং, বিন। আমি একটু আগে বলতেছিলাম না যে আমাদের বি ভার্বের এই ফর্মগুলো কখনোই স্বাধীনভাবে কারোর সাথে কোনো কোনো সাবজেক্টের সাথে বেস ফর্মটা ইউজ হতে পারে না। ঠিক আছে, স্বাধীনভাবে ইউজ হতে পারে শুধুমাত্র এইগুলো, এই ফর্মগুলো। ঠিক আছে, স্বাধীনভাবে ইউজ হতে পারে শুধুমাত্র এই পাঁচটা, বি ভার্বের এই পাঁচটা ফর্ম। এরা স্বাধীনভাবে যে কোনো সাবজেক্টের সাথে বসতে পারে, কিন্তু বি, বিং, বিন এগুলো স্বাধীনভাবে বসতে পারে না। ঠিক আছে, এগুলো হলো বাউন্ড। ঠিক আছে, ফ্রি না। যেমন হি বি লিখলে হবে না, তোমাকে লিখতে হবে হি উইল বি। ঠিক আছে, হি উইল বি, এরকম। আচ্ছা, বি ভার্বের এক্সাম্পলস কি কি আছে দেখো। বি ভার্বের এক্সাম্পলস আছে ইজ, শি ইজ আ টিচার, আই অ্যাম হ্যাপি, দে ওয়্যার প্লেইং ক্রিকেট। অবশ্যই বি ভার্ব যখন তোমরা ইউজ করবে তখন অবশ্যই তোমরা ফর্মটা ঠিক রেখে তারপর ইউজ করবে সেন্টেন্সের মধ্যে। বি ভার্বের জন্য তোমাদের নোটিস করার মতো জায়গা একটাই, যে সাবজেক্ট কি আছে সেই সাবজেক্টের সাথে মিলিয়ে তুমি বি ভার্বটা ইউজ করছো কিনা। এবং তোমাদের কোয়েশ্চেনে যখন যে ভার্বের ক্লুগুলো দেওয়া থাকে সেখানে শুধুমাত্র বি লেখা থাকে, এবং সেটাকে তোমরা ওই সেন্টেন্সে প্রদত্ত সাবজেক্ট যেটা আছে সেই সাবজেক্ট অনুযায়ী ইউজ করতে হয় তোমাদের। এই হলো তোমাদের বি ভার্বের কাজ। ঠিক আছে, আচ্ছা, এরপর আছে হলো ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট মানে হলো শেষ বা চূড়ান্ত, আর তাহলে চিন্তা করে দেখো নন ফাইনাইট মানে কি হতে পারে, এমন কিছু যেটা শেষ বা চূড়ান্ত না। ঠিক আছে, ফাইনাইট ভার্ব হলো এমন কিছু ভার্ব যে ভার্বগুলো দ্বারা একটা সেন্টেন্সকে কমপ্লিট করা যায়, একটা সেন্টেন্স থেকে চূড়ান্ত একটা অর্থ পাওয়া যায়, কমপ্লিট একটা অর্থ পাওয়া যায়। এই ভার্বগুলো হলো ফাইনাইট ভার্ব। আর যেই ভার্ব ইউজ করার মাধ্যমে একটা সেন্টেন্সের পুরো অর্থ পাওয়া যায় না, সম্পূর্ণ অর্থ, চূড়ান্ত অর্থ পাওয়া যায় না, সেই ভার্বগুলোকে বলা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, যেমন ধরো বললাম হি কেম হিয়ার, হি কেম হিয়ার, এটার মানে কি, বাংলা মিনিং কি এটার? এটার বাংলা মিনিং হলো সে এখানে এসেছিল। ঠিক আছে, এবার দেখো কামিং হিয়ার মানে হলো এখানে এসে, এখানে সে এখানে এসেছিল। এই সেন্টেন্সের একটা নির্দিষ্ট অর্থ আমরা পাচ্ছি, পুরো একটা কমপ্লিট সেন্স পাচ্ছি, চূড়ান্ত অর্থ পাচ্ছে, সেটা কি
সে এখানে এসেছিল, একটা ইনফরমেশন পাচ্ছি আমরা। কিন্তু এইখানে এই সেন্টেন্সটার মধ্যে কি আমরা কোনো ইনফরমেশন পাচ্ছি? এখানে এসে সে কি করলো সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। ঠিক আছে, এরপর আছে হলো ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট মানে হলো তোমার চূড়ান্ত বা শেষ, চূড়ান্ত বা সম্পূর্ণ। চূড়ান্ত বা সম্পূর্ণ। তাহলে চিন্তা করে দেখো, নন ফাইনাইট মানে কি? নন ফাইনাইট মানে হলো এমন কিছু যা চূড়ান্ত বা সম্পূর্ণ না। ফাইনাইট ভার্ব হলো সেই ভার্ব যেই ভার্বের দ্বারা আমরা একটা সেন্টেন্সের পুরো অর্থ, চূড়ান্ত একটা অর্থ জানতে পারি, বুঝতে পারি, একটা ফুল ইনফরমেশন পাই। আর নন ফাইনাইট ভার্ব হলো সেই ভার্ব যেই ভার্ব দ্বারা আমরা সেন্টেন্স থেকে চূড়ান্ত এবং ফুল কোনো ইনফরমেশন পাই না। ঠিক আছে, এই হলো ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব সহজ কথায়। ফর এক্সাম্পল দেখো, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এগুলো আমি পরে দেখতেছি, তোমরা আমার এক্সাম্পলটা খেয়াল করো। যে যদি আমি বলি হি ওয়ান্টস টু প্লে, ঠিক আছে, হি ওয়ান্টস টু প্লে, সে খেলতে চায়, সে খেলতে চায়। এখন দেখো, এই খেলতে এটাকে যদি আমরা আপাতত বাদ রাখি, সে চায়, সে চায়, আমরা কিন্তু এটা একটা মোটামুটি একটা অর্থ পাচ্ছি, বুঝতে পারছি যে সে চায়, সে কিছু একটা চায়। কিন্তু যদি এই চায়টাকে বাদ দিয়ে দিই, সে খেলতে, তাহলে কি সেন্টেন্সের পুরোপুরি কোনো অর্থ প্রকাশ পাবে? পাবে না। ঠিক আছে, এখানে দেখো খেলতে, এটার ইংলিশ কোনটা? এটার ইংলিশ হলো এই যে এইটা, টু প্লে। আর চায়, এটার ইংলিশ হলো ওয়ান্টস। তার মানে এই সেন্টেন্সটার মধ্যে এটা হলো আমাদের নন ফাইনাইট ভার্ব, যেটার দ্বারা আমরা চূড়ান্ত বা ফাইনাল কোনো অর্থ পাচ্ছি না। আর এটা হলো আমাদের সেই ফাইনাইট ভার্ব, যেটার মাধ্যমে আমরা চূড়ান্ত একটা অর্থ পাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ এই ওয়ান্টস ছাড়া, ওয়ান্টস শব্দটা ছাড়া আমাদের সেন্টেন্সটাই হবে না। কিন্তু এই টু প্লে ছাড়া আমাদের সেন্টেন্সটা হওয়া সম্ভব। যে ভার্ব ছাড়া সেন্টেন্স হবেই না সেটা হলো ফাইনাইট ভার্ব। যে ভার্বটা না থাকলেও সেন্টেন্স কোনো মতে হয়ে যাবে, সেই সেন্টেন্সটা হলো, সেই ভার্বটা হলো কি বলবো, নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, আচ্ছা, তোমরা এটা মনে রাখবে কিভাবে? এটা তো আমি বললাম, ডেফিনেশন তো বললাম, তোমরা মনে রাখবে এইভাবে যে ফাইনাইট ভার্ব এগুলো হলো, এর ফর্ম হলো চেঞ্জেবল, টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী, টেন্স নাম্বার সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট টেন্স এবং নাম্বার অনুযায়ী ফাইনাইট ভার্বগুলো চেঞ্জ হয়। কিন্তু নন ফাইনাইট ভার্ব এরা কখনোই চেঞ্জ হয় না। যেমন এই সেন্টেন্সটাই দেখো, এখানে হি ওয়ান্টস টু প্লে আছে, এখানে যদি দে থাকতো তাহলে আমরা কি দিতাম? তাহলে আমরা দিতাম ওয়ান্ট টু প্লে। আবার এখানে যদি তোমার পাস্ট টেন্সের কোনো ঘটনা থাকতো, সেখানে যদি একটা শি থাকতো, আমরা তখন বলতাম শি ওয়ান্টেড টু প্লে। ঠিক আছে, তারপরে হি ওয়ান্টস টু প্লে তো আমাদের আসেই। দেখো এই সেন্টেন্সটার মধ্যে আমাদের টেন্স পরিবর্তন হয়েছে, তারপরে এই দুইটা সেন্টেন্সে আমাদের নাম্বার পরিবর্তন হয়েছে। এগুলো পরিবর্তন হওয়ার ফলে এখানে আমাদের এই ওয়ান্ট ভার্বটা এটা চেঞ্জ হয়েছে,
এখানে ওয়ান্ট হয়েছে, এখানে ওয়ান্টেড হয়েছে, এখানে ওয়ান্টস হয়েছে, কিন্তু টু প্লে এর কোনো চেঞ্জ হয়নি। সেজন্য টু প্লে হলো আমাদের এখানকার নন ফাইনাইট ভার্ব, আর ই ওয়ান্ট এটা হলো আমাদের ফাইনাইট ভার্ব। আচ্ছা, এরপর দেখো আমাদের যেগুলো এক্সাম্পল দেওয়া ছিল সেগুলো, শি প্লেজ আ গিটার, দে প্লে আ গিটার। শি প্লেজ, এখানে শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে কি হলো, এখানে প্লেজ এর এস ফর্ম যুক্ত হলো, ঠিক আছে। আবার এখানে দে, এটা থার্ড পারসন প্লুরাল হওয়ার কারণে এখানে কি হলো, এখানে বেস ফর্ম হলো। এখানে দেখো নন ফাইনাইট ভার্ব, শি লাইকস টু প্লে গিটার। শি লাইকস এখানে চেঞ্জ হয়েছে, এখানে লাইকটা চেঞ্জ হয়েছে, কিন্তু টু প্লে কিন্তু সেমই আছে, ঠিক আছে। এই হলো ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব। এগুলো এখন তোমরা হয়তো তোমাদের বুঝতেছো না যে কোথায় কাজে লাগবে, যখন আমরা রুলগুলো পড়বো তখন তোমরা বুঝতে পারবে যে কোথায় কাজে লাগবে। আচ্ছা, এরপর আছে হলো ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বস। ট্রানজিটিভ মানে হলো সকর্মক, আর ইন্ট্রানজিটিভ মানে হলো অকর্মক। বাংলায় আমরা কর্মকারক পড়েছি, কর্মকারক কোনটা? কর্মকারক হলো সেই কারক যেটা যেটা হলো কর্ম কাকে বলে? কর্ম হলো কর্তা যার উপরে ক্রিয়া সম্পাদন করে সেটাকে বলা হচ্ছে কর্ম, ঠিক আছে। কর্তা যার উপর ক্রিয়া সম্পাদন করছে, সহজ কথা বলতে গেলে ক্রিয়ার দ্বারা যে এফেক্টেড হচ্ছে, ক্রিয়ার দ্বারা যে প্রভাবিত হচ্ছে, যার উপরে ক্রিয়াটা অ্যাপ্লাই হচ্ছে, প্রয়োগ হচ্ছে, সেটা হলো কর্ম, ঠিক আছে। যদি বলি যে আই কিকড দ্য বল, আই কিকড দ্য বল, এখানে কিক হলো আমাদের ক্রিয়া, ঠিক আছে। কাকে কিক করেছি? দ্য বলকে, তার মানে দ্য বল হলো আমাদের কর্ম। এই কর্মকেই ইংরেজিতে বলা হয় অবজেক্ট। তার মানে আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো ট্রানজিটিভ ভার্বে একটা অবজেক্ট থাকবে, আর ইন্ট্রানজিটিভ ভার্বে কোনো অবজেক্ট থাকবে না, নো অবজেক্ট, ঠিক আছে। তার মানে ট্রানজিটিভ ভার্ব হলো সেই ভার্ব যেই ভার্বে অবজেক্ট থাকে, আর ইন্ট্রানজিটিভ ভার্ব হলো সেই ভার্ব যেই ভার্বে কোনো অবজেক্ট থাকে না। তাহলে ফর এক্সাম্পল আমরা দেখে আসি, হি রিডস আ বুক, হি রিডস আ বুক, তাহলে আ বুকটা এখানে সে কাকে পড়ছে, সে কাকে পড়ছে, তা সে যে রিড এই কাজটা করছে, এই কাজটা এফেক্ট করছে কাকে? বইকে এফেক্ট করছে, সেজন্য বইটা এখানে আমাদের অবজেক্ট, ঠিক আছে। কিন্তু হি স্লিপস, হি স্লিপস করার, হি স্লিপস যখন হচ্ছে তখন এই হি স্লিপসটা এফেক্ট করছে ওকেই, অন্য কাউকে এফেক্ট করছে না। স্লিপস এই ভার্বটা অন্য কোনো কিছুকে এফেক্ট করছে না, প্রভাবিত করছে না, সেজন্য এই স্লিপটা হলো, সরি, স্লিপ ভার্বটা হলো ইন্ট্রানজিটিভ ভার্ব, আর এটা হলো ট্রানজিটিভ, ঠিক আছে। এরকম আরো এক্সাম্পল কি হতে পারে? এরকম আরো এক্সাম্পল হতে পারে যে আই লাভ কেকস, আমি কেক ভালোবাসি। লাভ, এই লাভ ভার্বটা কার উপর কার্যকর হচ্ছে? কেকের উপর, তাহলে কেক হলো আমার অবজেক্ট। আর আই ফ্লাই, আমি উড়ি, এই উড়ি ওড়াটা কার উপর সম্পাদিত হচ্ছে? কারো উপর না, তাহলে এই লাভ হলো আমাদের ট্রানজিটিভ ভার্ব, আর এই ফ্লাই হলো ইন্ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। তো এই হলো আমাদের ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। যে ভার্বে অবজেক্ট লাগে সেটা ট্রানজিটিভ, যেখানে অবজেক্ট লাগে না সেটা হলো ইন্ট্রানজিটিভ। আচ্ছা, এরপর আছে হলো ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হলো দ্য বেস ফর্ম অফ আ ভার্ব উইথ আ টু। তার মানে সহজ কথায় বাংলা যেটা আমরা বলি যে টু
প্লাস ভার্বের বেস ফর্ম, এই হলো ইনফিনিটিভ। ইনফিনিটিভের কাজ কি? ইনফিনিটিভের কাজ হলো নাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হওয়া। ঠিক আছে, ইনফিনিটিভের কাজ হলো নাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হওয়া। এই হলো ইনফিনিটিভের কাজ। যেমন আই লাইক টু সুইম, এখানে টু সুইমটা একটা নাউন। ঠিক আছে, একে আমরা বলি ভার্বাল নাউন। ভার্ব থেকে নাউন হয়েছে, সেজন্য এর নাম হলো ভার্বাল নাউন। কেন এটা নাউন? আমি একটা কিছু লাইক করি, আমি একটা কিছু লাইক করি, সেই জিনিসটা কি লাইক করি এটা বোঝানোর জন্য আমি বলছি টু সুইম। এখানে টু সুইমটা কাজ করছে নাউনের মতো, সেজন্য এটা হলো একটা সেজন্য এটা হলো একটা নাউন। এরকম আরো হতে পারে, যেমন টু রিড ইজ আ গুড হ্যাবিট। টু রিড এটা এখানে এই সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। কিছু একটা গুড হ্যাবিট, কিছু একটা গুড হ্যাবিট, কি গুড হ্যাবিট সেটা বোঝানোর জন্য আমরা বলছি কি টু রিড। বই পড়া একটা গুড হ্যাবিট, বই পড়া একটা গুড হ্যাবিট। বই পড়া একটা কাজের নাম হিসেবে আমি ইউজ করছি, এটা ইটসেলফ কোনো কাজ বোঝাচ্ছে না। ঠিক আছে, সহজ কথা মনে রাখবা যে কাজ যখন হচ্ছে, কাজ যখন হচ্ছে তখন হলো এটা তোমার ভার্ব, আর কাজ হচ্ছে না কিন্তু একটা কাজের কথা বলা হচ্ছে, সেটা কোনো ভার্ব না। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো she has a book to read। এখানে টু রিড শব্দটা, এখানে ইনফিনিটিভটা এটা ইউজ হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে। কিভাবে অ্যাডজেক্টিভ? she has a book, এটুকু তো আমরা বুঝতে পারতেছি। বুক কি? বুক একটা নাউন। এই সেন্টেন্সের মধ্যে বুক একটা নাউন। কেমন বই? টু রিড, পড়া হয়নি এখনো, পড়বো, পড়ার জন্য রেখে দিয়েছি এমন একটা বই। তার মানে বইয়ের একটা ক্যারেক্টারিস্টিক বোঝানো হয়েছে এখানে। বইটা কেমন? বইটা হলো এমন যে বইটা এখনো পড়া হয়নি, আমি পড়বো, সেজন্য এখানে টু রিডটা হয়েছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এরকম আর কি আছে? এরকম আছে হি, যেমন ধরো যে she is my wife to be, she is my wife to be। এখানে বি এটা হলো ভার্বের বেস ফর্ম, আর টু তো এখানে দেখতে পাচ্ছ, তার মানে এই পুরোটা মিলে একটা ইনফিনিটিভ। আচ্ছা, she is my wife, সে আমার ওয়াইফ। কেমন ওয়াইফ? টু বি, সে এখনো ওয়াইফ হয়নি। তার মানে সেই ওয়াইফের ক্যারেক্টারিস্টিক বোঝানোর জন্য আমরা এখানে লিখছি টু বি। তার মানে টু বিটা এখানে কাজ করেছে ওয়াইফকে ডিফাইন করার জন্য। আর কোনো কিছু যখন কোনো নাউনকে কোয়ালিফাই করে, কোনো শব্দ যদি কোনো নাউনকে বর্ণনা করে, নাউনের অবস্থা বর্ণনা করে, নাউনের পরিচয় দেয়, তখন সেটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। সেজন্য টু বি আর টু রিড এখানে অ্যাডজেক্টিভ। এরপর আছে হি কেম টু হেল্প মি, এটা হলো অ্যাডভার্ব। কিভাবে অ্যাডভার্ব? টু হেল্প, হি কেম, সেখানে এসেছে, সে এখানে এসেছে। এসেছে তো ঠিক আছে, কেন এসেছে, কিভাবে এসেছে, কি উদ্দেশ্যে এসেছে, এই আশাটা, তার আসার কারণ কি, তার আশাটাকে ডিফাইন করছে এই যে টু হেল্প। সে এসেছে টু হেল্প মি, এখানে টু হেল্পটা কাজ করছে অ্যাডভার্বের মতো। এখন কথা হলো যে তোমাদের ইনফিনিটিভ ইউজ করার জন্য এত কিছু মাথায় রাখতে হবে না, তোমরা শুধু আপাতত এইটুকু জেনে রাখো, আর সেন্টেন্সে কোথায় ইনফিনিটিভ ইউজ করতে হয় তোমরা আপনি বুঝে যাবে এই ধরনের কোনো সেন্টেন্স পেলে। ঠিক আছে, যেখানে একটা নাউন প্রয়োজন হবে, অ্যাডজেক্টিভ প্রয়োজন হবে বা অ্যাডভার্ব প্রয়োজন হবে, সেসব জায়গায় তোমরা এগুলো ইউজ করতে পারো। ঠিক আছে, এরপর আছে হলো জিরান্ডস। জিরান্ড হলো আইএনজি ফর্ম অফ আ ভার্ব used as a noun। তার মানে জিরান্ড হলো এটা ওয়ান টাইপ অফ ভার্বাল নাউন।
ফর এক্সাম্পল সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। সুইম হলো আমাদের ভার্বের বেস ফর্ম, এর আইএনজি ফর্ম হলো সুইমিং। সুইমিং যখন বলছি আমরা তখন এটা হয়ে যাচ্ছে নাউন, ঠিক আছে? কারণ এখানে সুইমিং দ্বারা একটা কাজের নাম বোঝানো হচ্ছে। সুইমিং সাঁতার কাটার নাম বোঝানো হচ্ছে, মানে ওই এক্সারসাইজটার নাম বোঝানো হচ্ছে, নট এখানে একটা এক্সারসাইজ হচ্ছে, ঠিক আছে? সুইমিং ইজ গুড ফর হেলথ। এখানে সুইমিং হলো একটা কাজের নাম। এখানে কেউ কি সাঁতার কাটতেছে অলরেডি? না, কেউ এখানে সাঁতার কাটতেছে না, কিন্তু সাঁতার কাটার কাজটাকে উল্লেখ করা হয়েছে এখানে সুইমিং এর মাধ্যমে, ঠিক আছে? সেজন্য এটা হলো একটা নাউন। আই এনজয় রিডিং। আই এনজয় রিডিং। রিডিং এখানে কেউ কিন্তু পড়ছে না। ও যে আমি যে বলছি এখানে যে আই এনজয় রিডিং, আমি কিন্তু এখানে পড়ছি না। এখানে আমি পড়াকে এনজয় করি, আমি এটা বলছি, কিন্তু আমি নিজে এখনো এখানে আমার পড়ার কোনো ঘটনা এখানে ঘটতেছে না। সেই জন্য এটা ভার্ব না, এটা হলো একটা নাউন। এরকম আরো কি কি হতে পারে? আরো হতে পারে যে টকিং লাউডলি is not a good practice. Talking loudly is not a good practice. Talking, ঠিক আছে? টকিংটা এখানে কি, কেউ কি এখানে কথা বলছে? কেউ এখানে কথা বলছে না, কিন্তু কথা বলার কাজটাকে রেফার করার জন্য আমরা এখানে টকিং শব্দটা ইউজ করেছি। টক একটা ভার্ব, টকের সাথে এখানে ভার্বের এনজি ফর্ম আছে, সেজন্য এটা একটা জেরান্ড। জেরান্ড। আচ্ছা, এরপর আছে হলো পার্টিসিপলস। পার্টিসিপল কি? ভার্বের কিছু স্পেশাল ফর্মস ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভস অর ইন ভার্ব টেন্সেস। পার্টিসিপল হলো একটা ভার্ব যখন, পার্টিসিপল হলো ভার্বের সেই ফর্ম যেই ফর্মটা একটা সেন্টেন্সে সে ভার্ব হিসেবে ইউজ হতে পারে এবং সে আবার অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হতে পারে। এই সেই বিশেষ ফর্ম যেটাকে আমরা বলি পার্টিসিপল, ঠিক আছে? পার্টিসিপল দুই রকম হয়, তিন রকম হয়: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলটা তোমাদের এখন লাগবে না, তোমরা শুধু প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপল জানলেই চলবে। পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল কি? ইটস বেসিক্যালি একটা ভার্বের আইএনজি ফর্ম, কিন্তু এর কাজ হবে জিরান্ডের মতো না। এর কাজ জিরান্ডের মতো হবে না। জিরান্ডের কাজ হলো নাউন হিসেবে। জিরান্ডের আইএনজি ফর্ম, কিন্তু জিরান্ডকে আমরা ইউজ করি নাউন হিসেবে, কিন্তু পার্টিসিপলকে, প্রেজেন্ট পার্টিসিপলকে আমরা ইউজ করি অ্যাডজেক্টিভ হিসেবে। এই জিনিসটা মাথায় রাখা জরুরি, ঠিক আছে? জিরান্ড হলো জিরান্ড হলো নাউন আর পার্টিসিপল হলো অ্যাডজেক্টিভ। এই বেসিক ডিফারেন্সটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আরেকটা আছে হলো পাস্ট পার্টিসিপল। এটা ইরেগুলার ভার্বের ক্ষেত্রে ইডি বা ডি যুক্ত করে হয়, আর রেগুলার ভার্বের ক্ষেত্রে, রেগুলার ভার্বের ক্ষেত্রে তো কোনো, সরি ভুল বললাম, রেগুলার ভার্বের ক্ষেত্রে ইডি বা ডি যুক্ত করে পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয়। আর ইরেগুলার ভার্ব তো তোমরা জানোই, এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই, ঠিক আছে? পাস্ট পার্টিসিপল হলো, এটাও হলো একটা নির্দিষ্ট ফর্ম যেটার দ্বারা, যেখানে একটা ভার্বকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করে থাকি, ঠিক আছে? এক্সাম্পল দেওয়া আছে, যেমন এখানে দ্য রানিং ওয়াটার ইজ কোল্ড। এখানে এটা হলো একটা প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল দ্য রানিং ওয়াটার। এখানে রানিং এর কাজটা কি বলতো? এখানে রান তো একটা ভার্ব, ঠিক আছে? রান একটা ভার্ব, এই পর্যন্ত আমরা জানি, কিন্তু এইখানে রানিং এর কাজ কি? এখানে রানিং এর কাজ হলো ওয়াটারকে ডিফাইন করা। ওয়াটার কি? ওয়াটার একটা নাউন, তাই না? ওয়াটারটা কেমন ওয়াটার? রানিং ওয়াটার, গড়ানো পানি, গড়ানো পানি, ঠিক আছে? দ্য রানিং ওয়াটার ইজ কোল্ড। এখানে রানিং যেহেতু ওয়াটারকে ডিফাইন করছে, সেহেতু রানিংটা একটা অ্যাডজেক্টিভ, সো দ্যাট মেক্স ইট আ পার্টিসিপল। কি পার্টিসিপল? যেহেতু আইএনজি ফর্ম আছে, এটা প্রেজেন্ট পার্টিসিপল।
এরপর আছে past participle. The broken vase is on the floor. The broken vase is on the floor. Broken. ভাস কি? ভাস মানে হলো ফুলদানি, ঠিক আছে? ভাস বা ভেজ কিছু একটা, আমি সঠিক উচ্চারণটা মনে নেই আবার। তো ভাস মানে হলো ফুলদানি। ফুলদানি কি? ফুলদানি একটা নাউন। এই নাউনকে ডিফাইন করছে কে? মানে এই নাউনের বর্ণনা করছে কে? ব্রোকেন। কেমন ফুলদানি? ভাঙা ফুলদানি। সেজন্য ব্রোকেনটা এখানে অ্যাডজেক্টিভ, এবং ব্রোকেন যেহেতু এখানে অ্যাডজেক্টিভ, ব্রোকেন ইজ আ পার্টিসিপল। এটা কোন পার্টিসিপল? যেহেতু আইএনজি ফর্ম না, এটা হলো পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? আচ্ছা, পার্টিসিপলের অ্যাডজেক্টিভ ইউজ আমরা দেখলাম, এবার পার্টিসিপলের ভার্ব ইউজ দেখবো আমরা। হি শি ইজ প্লেইং, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। হি হ্যাজ গন, এটা পাস্ট পার্টিসিপল। আচ্ছা, শি ইজ প্লেইং, হি হ্যাজ গন। তোমরা এখন বলতে পারো যে এগুলো তো ভার্ব, এগুলোকে আমরা আলাদা করে পার্টিসিপল কেন বলছি? এগুলোকে আলাদা করে পার্টিসিপল বলছি এই কারণে যে এরা একটা বিশেষ একটা ফর্ম, যারা স্বাধীনভাবে ইউজ হতে পারে না, ঠিক আছে? কারণ শি প্লেইং, ইজ বাদ দিয়ে যদি আমরা লিখি সেন্টেন্সটা হবে না। এই প্লেইং কে ইউজ করার জন্য আমাদেরকে একটা ইজ লাগবে, আলাদা একটা ভার্ব লাগবে, সেজন্য এটাকে আমরা বলতেছি, সেজন্য আমরা বলতেছি এটা পার্টিসিপল ইজ এ স্পেশাল টাইপ অফ ভার্ব, ঠিক আছে? হি হ্যাজ গন, এখানে হ্যাজ কে গন ব্যবহার করার জন্য আমরা হ্যাজ কে নিয়ে আসছি এখানে। হ্যাজ ছাড়া গনটা এখানে ব্যবহার করা যেত না, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো মোডাল। মোডালস, মোডাল কি? মোড থেকে আসছে হলো মোডাল। মোড মানে কি? মোড মানে হলো ধরন। কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলো বিশেষ বিশেষ ধরনের এক্সপ্রেশন, বিশেষ বিশেষ ধরনের অর্থ প্রকাশ করে, এগুলো হলো মোডালস, ঠিক আছে? মোডাল হলো মূলত আ টাইপ অফ অক্সিলিয়ারি ভার্ব। মোডাল ইজ আ টাইপ অফ অক্সিলিয়ারি ভার্ব। মোডালের কাজ কি? মোডালের কাজ হলো বিশেষ বিশেষ অর্থ প্রকাশ করা, ঠিক আছে? যেমন অ্যাবিলিটি, সক্ষমতা, ঠিক আছে? অ্যাবিলিটি মানে সক্ষমতা, তারপরে পসিবিলিটি সম্ভাব্যতা, তারপরে নেসেসিটি প্রয়োজনীয়তা, পারমিশন, অব্লিগেশন, ঠিক আছে? এগুলো হলো মোডালের কাজ। মোডালের কাজ হলো সহজ কথা বলতে গেলে একটা সেন্টেন্সের মুড ঠিক করে দেওয়া, ঠিক আছে? এটা হলো মোডালের কাজ। ফর এক্সাম্পল, এখানে একটা এক্সাম্পল আছে, আই ক্যান সুইম। আই সুইম লিখতে পারতাম, আই সুইম যদি লিখতাম তার মানে হলো বোঝানো যেত, এটা সেন্টেন্সটা অর্থ দাঁড়াতো যে আমি সাঁতার কাটি, ঠিক আছে? আর এখানে আই ক্যান দেওয়ার কারণে স্পেশাল ভাবে তার সাঁতার কাটার দক্ষতা যেটা, সেটাকে ইন্ডিকেট করা হচ্ছে, সাঁতার কাটার অ্যাবিলিটিটাকে বলা হচ্ছে এখানে, সেজন্য ক্যান একটা মোডাল। ইউ মাস্ট ওয়্যার আ হেলমেট, এখানে এই মাস্ট ভার্বটা ইউজ হওয়ার কারণে কি হলো, আমরা বুঝতে পারলাম যে এই যে ওয়ারিং এ হেলমেট, এটা একটা নেসেসারি বা এসেনশিয়াল, জরুরি একটা বিষয়, যেটা যেটা কি বলবো, সবার করা উচিত। এই ঔচিত্য বোঝানোর জন্য এখানে আমরা মাস্ট শব্দটা ইউজ করলাম। হি মাইট কাম টুমরো, পসিবিলিটি, সে কাল আসবে, আসবে কি আসবে না তার কোনো নির্দিষ্টতা নেই। এই যে তার না আসা, তার আসা না আসা নিয়ে একটা অনিশ্চয়তা, এই অনিশ্চয়তা বোঝানোর জন্য আমাদের এই মাইট ভার্বটি ইউজ করা হয়েছে। খেয়াল করে দেখো, এই যে ক্যান, মাস্ট, মাইট, এরকম আরো এক্সাম্পল যদি দেই, যে হি মে গো, সে যেতে পারে, ঠিক আছে? মানে হলো কি, এখানে মেয়ে দ্বারা কি বোঝানো হচ্ছে? মেয়ে দ্বারা এখানে বোঝানো হচ্ছে পারমিশন, তাকে আমি যাওয়ার অনুমতি দিলাম। এই যে কোথাও পারমিশন, কোথাও সক্ষমতা, কোথাও সম্ভাব্যতা, কোথাও ঔচিত্য, এগুলো বোঝানো হচ্ছে এই ভার্বগুলো দ্বারা। কোন ভার্বগুলো দ্বারা? এই যে মে,
ক্যান, মাস্ট, মাইট, এছাড়াও আরো কিছু মডাল যেগুলো আছে এগুলো দ্বারা। এই জন্য এই ভার্বগুলোকে বলা হচ্ছে মডালস। ঠিক আছে, মডেলের কাজ কি তাহলে কি বুঝলা? মডেলের কাজ হলো যে বিশেষ কোনো অর্থ, বিশেষ কোনো টোন সেট করে দেওয়া একটা সেন্টেন্সের, এটাই হলো মডেলের কাজ। ঠিক আছে, মডাল ইউজ করার নিয়ম কি? মডাল ইউজ করার নিয়ম হলো অলওয়েজ ফলোড বাই বেস ফর্ম অফ আ ভার্ব, অলওয়েজ ফলোড বাই বেস ফর্ম অফ ভার্ব। মডেলের পরে কখনোই কোনো ভার্বের অন্য কোনো ফর্ম বসবে না, অলওয়েজ বেস ফর্মই বসবে, এছাড়া অন্য কোনো ফর্ম বসা পসিবল না। যেমন এখানে সুইম, সুইমিং আছে, ওয়্যার, কাম, গো। আচ্ছা, তো এতক্ষণ ধরে আমরা ভার্বের যে প্রকারভেদগুলো শিখলাম, এগুলোর উপর ভিত্তি করে মূলত আমাদের রুলগুলো সাজানো হয়েছে, এবং এই রুলগুলো শিখলেই তোমাদের পরবর্তীতে ইনশাল্লাহ বোর্ড কোশ্চেন আনসার করতে কোনো ধরনের সমস্যা হবে না। আচ্ছা, প্রথম সবচেয়ে বেসিক রুল হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট আর ভার্বের মধ্যে এগ্রিমেন্ট বলে একটা কথা আছে, সেটা হলো যে সাবজেক্ট যেমন হবে ভার্ব তেমন হবে। একটা সেন্টেন্সে ভার্ব বসার অন্যতম একটা ইম্পর্টেন্ট মানে ফ্যাক্টর, একটা সেন্টেন্সে ভার্ব কিভাবে বসবে এটা নির্ধারণ করার জন্য অন্যতম দায়ী একটা বিষয় হলো সাবজেক্ট। আর একটা আছে হলো কি টেন্স। ঠিক আছে, টেন্স এবং সাবজেক্ট এই দুইটা জিনিস মিলে ভার্বের কোন ফর্ম সেন্টেন্সে বসবে এটা ঠিকঠাক করে। টেন্স তো আমরা বুঝে গেছি, সাবজেক্ট আর ভার্বের যে এগ্রিমেন্ট এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এটা মাথায় রাখার জন্য আমাদের মূলত যে জিনিসটা মাথায় রাখা লাগে যে সিঙ্গুলারের জন্য একরকম ভার্ব, সিঙ্গুলারের জন্য সিঙ্গুলার ভার্ব, প্লুরালের জন্য প্লুরাল ভার্ব। ঠিক আছে, আচ্ছা এক্সাম্পল কি? যেমন শি রাইটস ওয়েল, শি একটা সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্ট, দে রাইট ওয়েল, দে একটা প্লুরাল সাবজেক্ট, সেই জন্য শি এর সাথে আমরা এখানে লিখেছি রাইটস, দে এর সাথে লিখেছি রাইট। ঠিক আছে, আচ্ছা এখন এক্সেপশন কি আছে? এক্সেপশন হয় কখন? যখন কখনো কখনো আমরা কালেকটিভ নাউন ইউজ করি। কালেকটিভ নাউন ইউজ করার সময় এক ধরনের বিশেষ এক্সেপশন হয়, সেটা হলো দ্য টিম, সেটা হলো টিম। ধরো টিম একটা কালেকটিভ নাউন, এই টিম যখন এক হয়ে একটা কাজ করবে, এই ফুল টিম যখন এক হয়ে একটা কাজ করবে, তখন পুরো টিমটাকে একটা সিঙ্গুলার নাউন হিসেবে কাউন্ট করা হবে, কারণ টিমের সবাই মিলে একই কাজ করছে। কিন্তু সেই টিমের প্লেয়াররা তারা যদি বিভাজিত হয়ে এক একজন এক একটা কাজ করে, তখন সেটা হবে, সেই টিমটাকে তখন প্লুরাল নাউন হিসেবে বিবেচনা করা হবে। সেই জন্য দেখো এখানে দ্য টিম ইজ উইনিং, একসাথে তারা কাজ করে, একসাথে তারা জিতছে, সেজন্য এটাকে এখানে আমরা ব্যবহার করেছি ইজ। কিন্তু দ্য টিম আর আর্গুইং, যখন তারা উইন করছিল তখন তারা সবাই মিলে একই কাজ করছিল, তারা সবাই মিলে যে তার কাজটা করছিল। এখানে কি হলো, যখন তারা আর্গিউ করছে, তর্ক করছে, তখন কি হচ্ছে? তখন কিন্তু সবাই মিলে একটা কাজ করতেছে না, এক একজন এক একটা কাজ করতেছে। আমি একটা অপিনিয়ন দিচ্ছি, আরেকজন একটা অপিনিয়ন দিচ্ছে, আরেকজন আরেকটা অপিনিয়ন দিচ্ছে, আর্গুমেন্টের সময় এই কাজটা হচ্ছে। সেই জন্য এখানে টিমের মধ্যে যেহেতু সব প্লেয়ার মিলে, এই টিমের মধ্যে সকল টিম মেম্বার মিলে একই কাজ করতেছে না, সেজন্য এই টিমটাকে এখানে আবার প্লুরাল হিসেবে গণ্য করা হয়েছে। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে এই যে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব, এটার ক্ষেত্রে এটা একটা এক্সেপশন। এই কালেকটিভ নাউনের বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে। এবার নেক্সট রুলে যাই, দেখো ইজ অফ ইনফিনিটিভ, সেটা হলো কি টু প্লাস বেস ফর্ম। ইনফিনিটিভ ইউজ করার রুল কি?
ইনফিনিটিভ ইউজ করার জন্য আমাদের প্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা হলো আফটার টু বেস ফর্ম অফ ভার্ব, অর্থাৎ টু প্লাস V1, এই হলো আমাদের ইনফিনিটিভ। এবং ইনফিনিটিভ কি হিসেবে ইউজ হয়? নাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হিসেবে, যেটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করে এসেছি। আমরা একটা এক্সাম্পল দেখলেই আর একটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন আই ওয়ান্ট টু গো, এখানে টু আছে এবং এখানে ভার্বের বেস ফর্ম আছে। শি কেম টু হেল্প মি, এখানে টু আছে, এখানে ভার্বের বেস ফর্ম আছে। ঠিক আছে? এক্সেপশন কোথায়? এক্সেপশন হলো এখানে আফটার হ্যাড, বেটার, উড, রাদার, রাদার দ্যান, মেক, লেট, হেল্প ইউজ বেস ফর্ম উইদাউট টু। ঠিক আছে? এই যে ফ্রেজগুলো হ্যাড, বেটার, উড, রাদার, রাদার দ্যান, মেক, লেট, হেল্প, এগুলোর পরে আমাদের কখনো কখনো মনে হতে পারে যে এখানে একটা টু ইউজ করা দরকার। ঠিক আছে? যেমন আমি বললাম, যদি বলি যে রাদার দেন I would go rather than to die, আমি না মরে বরং যাব। অনেকেই যে এই ভুলটা করে, এটা কি, এখানে একটা টু বসায় দেয়। কিন্তু এই যে রাদার দেন, উড রাদার, হ্যাড বেটার, লেট, মেক, এগুলোর পরে কখনোই ইনফিনিটিভ বসলেও টু বসে না। ঠিক আছে? এই রুলটা একটু মাথায় রাখতে হবে। এরপর আছে রুল 3, ইউজ অফ জিরান্ড। জিরান্ডের রুল আমরা একটু আগে পড়ে এসেছি। জিরান্ড কি? জিরান্ড হলো is a form of noun, the form of verb used as a noun, a type of verb কিন্তু ব্যবহার করা হয় নাউন হিসেবে, এগুলো হলো জিরান্ড। ঠিক আছে? এখন কোথায় কোথায় বসতে পারে এই জিরান্ড? তোমাদের কোশ্চেনে কোন শব্দের পরে তোমরা জিরান্ড ইউজ করবা, সেটা হলো আফটার প্রিপোজিশনস। এটা হলো রুল নাম্বার 1। যে কোনো প্রিপোজিশন দেয়া থাকলে অবশ্যই অবশ্যই তারপরে যদি কোনো এরকম ভার্বের ফর্ম অপশনও দেয়া থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেখানে জিরান্ড বসবে। জিরান্ড ছাড়া অন্য কিছু বসা পসিবল না। কেননা প্রিপোজিশনের কাজ কি? প্রিপোজিশনের কাজ হলো যে কোনো কি বলবো, ডিসকানেক্টেড সেন্টেন্স থেকে, ডিসকানেক্টেড সেন্টেন্স থেকে বিচ্ছিন্ন কোনো নাউন বা প্রোনাউনকে সেন্টেন্সের সাথে যুক্ত করা, এটা হলো প্রিপোজিশনের কাজ। তাহলে প্রিপোজিশনের পরে কি বসার কথা? প্রিপোজিশনের পরে অবশ্যই অবশ্যই নাউন বসার কথা। প্রোনাউনও বসতে পারে, বাট যেহেতু জিরান্ড সেহেতু নাউন বসার কথা। তার মানে প্রিপোজিশন থাকলে সেখানে তোমরা অনায়াসে একটা জিরান্ড বসিয়ে দিতে পারো যদি অর্থের সাথে মিলে যায়। আর কি আছে? আর হলো ওয়ার্থ, বিজি, অ্যাভয়েড, মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এগুলোর পরে আমরা জিরান্ড ইউজ করতে পারি। ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল শি ইজ গুড অ্যাট সিঙ্গিং, এটা গেল আমাদের প্রিপোজিশনের এক্সাম্পল। দিস বুক ইজ ওয়ার্থ রিডিং। হি অ্যাভয়েডেড, এই যে অ্যাভয়েড, টকিং টু মি, হি অ্যাভয়েডেড টকিং টু মি। তার মানে জিরান্ড আমরা কোথায় কোথায় ইউজ করব? এক, ইউজ করব প্রিপোজিশনের পরে, আর ইউজ করব ওয়ার্ডস, বিজি, অ্যাভয়েড, মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এইগুলোর পরে আমরা জিরান্ড ইউজ করতে পারি। ঠিক আছে? এক্সেপশনস কি আছে? এক্সেপশনস হলো এই যে আফটার টু প্লাস ভার্ব ইট ইজ ইনফিনিটিভ নট আইএনজি এক্সেপ্ট when টু ইজ আ প্রিপোজিশন। এটা হলো আমাদের সেই কমন রুল যেটা আমরা মাঝে মাঝেই ভুল করে থাকি। সেটা হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম, এই পুরোটা মিলে কিন্তু এই পুরোটা মিলে হলো ইনফিনিটিভ। এই পুরোটা হলো ইনফিনিটিভ। টু এবং ভার্ব এখানে একসাথে একটা বডি হিসেবে কাজ করতেছে, কিন্তু ভার্বের আগে টু থাকলেই যে সেটা ইনফিনিটিভ বিষয়টা কিন্তু এরকম না। ঠিক আছে?
ভার্বের আগে টুটা কার পার্ট এটা দেখার বিষয়, ঠিক আছে। টুটা যদি ভার্বের পার্ট হয় তাহলে সেটা ইনফিনিটিভ, তাহলে আমরা সেখানে বেস ফর্ম ইউজ করব। আর টুটা যদি ভার্বের পার্ট না হয় তাহলে আমরা ভার্বের বেস ফর্ম ইউজ না করে তখন আবার জিরান্ড ইউজ করব। কেমন সেটা? যেমন একটা ফ্রেজ আছে, সেই ফ্রেজটা হলো লুক ফরওয়ার্ড টু। লুক ফরওয়ার্ড টু মানে হলো কোনো কিছু করার চিন্তা ভাবনা করা, কোনো কিছু করার প্ল্যান করা, ঠিক আছে। আচ্ছা, লুক ফরওয়ার্ড টু, এখানে এই টুটা লুক ফরওয়ার্ডের সাথে একটা অংশ। এই মিট যে ভার্বটা এখানে দেয়া আছে, এই টু কিন্তু এর অংশ না, ঠিক আছে। সেই জন্য এখানে মিট না হয়ে কি হয়েছে, মিটিং। আমরা সবাই জানি যে টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু কেন হচ্ছে না এখানে? কারণ টুটা এই মিটের পার্ট না। কোয়েশ্চেনটা এভাবে তোমাদের আসতেই পারে অনেক সময়, যেমন আই লুক ফরওয়ার্ড টু, ধরো ব্র্যাকেটে দিয়ে দিল ভিজিট, মানে ক্লু দিয়ে দিল ভিজিট। এখন বললো যে এখানে কি বসবে, এখানে বসবে হলো ভিজিটিং। এখানে ভিজিট বসবে না, আই লুক ফরওয়ার্ড টু ভিজিট ইউ, এরকমটা হবে না, ঠিক আছে। এরকম লুক ফরওয়ার্ড টুর মতো আরো কিছু ফ্রেজ আছে, যেমন উইথ এ ভিউ টু। এই উইথ এ ভিউ টু আই লুক ফরওয়ার্ড টু, এই দুইটার মিনিং সেম, ঠিক আছে। তো এইখানে এই টুটা কার অংশ? এর অংশ। এই টুটা এখানে এর অংশ, সেজন্য এই টু এর পরে যদি অন্য কোনো ভার্ব থাকে তাহলে আমরা সেখানে ওই ভার্বের বেস ফর্ম না বসিয়ে আইএনজি ফর্ম বসাবো। চলো নেক্সট রুলে যাই আমরা। নেক্সট রুল হলো পার্টিসিপলস ইন টেন্সেস। পার্টিসিপল কি হিসেবে ইউজ হতে পারে? পার্টিসিপল ইউজ তো হতে পারে তোমার অ্যাডজেক্টিভ হিসেবে, কিন্তু কখনো কখনো বিশেষ কিছু টেন্সের ক্ষেত্রে পার্টিসিপল ভার্ব হিসেবেও ইউজ হয়ে থাকে, ঠিক আছে। পার্টিসিপল আমরা পড়েছি প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপল, আমরা একটু দেখেছি। আচ্ছা, কোথায় কোথায় ইউজ হয়? প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হয় হলো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। সেই কন্টিনিউয়াস টেন্সে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার তিনটা টেন্সের ক্ষেত্রেই হতে পারে। তার মানে প্রেজেন্ট পার্টিসিপল টেন্সের অ্যাডজেক্টিভ ব্যতীত যে ইউজটা বাকি থাকে সেটা হলো ইন কন্টিনিউয়াস টেন্সেস, ঠিক আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এই টেন্সগুলোর ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করা হয়। আর পাস্ট পার্টিসিপল ইউজ কোথায় করা হয়? পাস্ট পার্টিসিপল ইউজ করা হয় হলো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। যে কোনো পারফেক্ট টেন্স হতে পারে, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, যে কোনোটা। পাস্ট পার্টিসিপলের ইউজ পারফেক্ট টেন্সে হয়, আর কোথায় হয়? আর হয় হলো প্যাসিভ ভয়েসে। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল ইউজ করা হয়। যেমন আই এম রিডিং, এখানে এটা একটা কন্টিনিউয়াস টেন্স, মানে কি আমি পড়ছি, আমি পড়ছি, এই মুহূর্তে আমি পড়ছি, এই মুহূর্তে কিছু করছি, এমনটা হলে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, তোমরা সকলেই জানো। তো আই অ্যাম রিডিং, এইখানে রিডিং, এই রিডিংটা হলো একটা প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি। শি হ্যাজ গন, এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে গো ভার্বটার পাস্ট পার্টিসিপল ইউজ করা হয়েছে। দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড, এটা একটা প্যাসিভ সেন্টেন্স, এটা একটা প্যাসিভ সেন্টেন্স। এই যে ফিনিশড, এটা হলো ফিনিশের, এটা হলো ফিনিশের পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। ফিনিশের পাস্ট পার্টিসিপল এখানে ইউজ করা হয়েছে প্যাসিভ ভয়েস জন্য, ঠিক আছে। আচ্ছা, এখানে এক্সেপশন কি আছে? সাম ভার্বস ডোন্ট নরমালি টেক কন্টিনিউয়াস ফর্ম, স্টেটিভ ভার্ব বলা হয় এগুলোকে। সেগুলো হলো কি? নো, লাইক, লাভ আর বিলিভ। নো, লাইক, লাভ আর বিলিভ, ঠিক আছে। আমরা কখনোই বলি না আই এম লাভিং ইউ, আমরা বলি আই লাভ ইউ, ঠিক আছে, বা আই এম নোয়িং ইউ,
না বলে আমরা বলি আই নো ইউ। এগুলোকে কখনোই আমরা আইএনজি ফর্ম দ্বারা লিখতে পারবো না, ঠিক আছে? তো কোশ্চেনে যদি এই ধরনের পাও, এই ধরনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকে তোমাদের জন্য, যেখানে নো দেওয়া আছে, লাইক দেওয়া আছে বা লাভ দেওয়া আছে, কখনোই সেখানে আইএনজি ফর্ম বা অন্য কোনো পার্টিসিপল হিসেবে ইউজ করতে যাবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে দেখো রুল নম্বর 5, ইউজ অফ পারফেক্ট ফর্মস, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল। পারফেক্ট টেন্স কোনটা? পারফেক্ট টেন্স হলো পুরা ঘটিত টেন্স যেগুলো, ঠিক আছে? পুরা ঘটিত টেন্স কোনগুলো? যেগুলো একটা ঘটনা রিসেন্টলি হয়ে যাওয়ার পর বা একটা ঘটনার সাথে সাথে আর একটা ঘটনা হয়ে গেছে, এরকমটা বোঝানোর জন্য যে সকল টেন্স রয়েছে এগুলোকে আমরা বলছি পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট, সরি প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার তিনটাতেই পারফেক্ট টেন্স আছে। এবং পারফেক্ট টেন্স ইন্ডিকেট করার জন্য আমরা মূলত এই তিনটা ভার্ব ইউজ করে থাকি। এটার বেস ফর্ম হলো হ্যাভ, পাস্টের জন্য হলো হ্যাড, আর হ্যাজটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা হ্যাজ ইউজ করে থাকি। তো যে রুলটা এখানে আমাদের মনে রাখতে হবে সেটা হলো যে অলওয়েজ হ্যাভ, হ্যাজ এবং হ্যাডের পরে পাস্ট পার্টিসিপল হবে, অন্য কোনো ফর্ম, ভার্বের অন্য কোনো ফর্ম এখানে বসতে পারবে না, ঠিক আছে? যেমন ধরো আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, এখানে হ্যাভ, হ্যাভের পরে ডান বাই ডিফল্ট। শি হ্যাড গন বিফোর আই কেম, শি হ্যাড এর পরে গন। বাট আরো একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদেরকে এখানে নোটিস করতে হবে সেটা হলো যে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আমাদের পারফেক্ট টেন্সের বিষয়টা কেমন, যে প্রথমে একটা ঘটনা ঘটে, তারপরে আরেকটা ঘটনা ঘটে, ঠিক আছে? তো যে ঘটনাটা পূর্বে ঘটে সেই ঘটনাটাকে আমরা বলি পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? তার মানে এইখানে ফার্স্ট ইনসিডেন্ট যেটা এটাকে আমরা বলছি পাস্ট পারফেক্ট টেন্স, আর সেকেন্ড যে ইনসিডেন্টটা সেটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তো মাঝে মাঝেই আমরা খুব কমনলি এই সেন্টেন্সগুলো ইউজ করে থাকি অতীতের দুইটা ঘটনা পরপর বর্ণনা করার জন্য, যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, আমরা বের হবার পূর্বে বৃষ্টি থেমে গেল, এই টাইপ, ঠিক আছে? এখানে তোমার মাথায় রাখতে হবে পাস্ট পারফেক্ট টেন্স কোনটা, যেটা আগে ঘটেছে সেটা, ঠিক আছে? তখন তোমরা খেয়াল করবে যে যে সেন্টেন্সটা দেয়া আছে সেই সেন্টেন্সের মধ্যে কোন ঘটনাটা আগে ঘটেছে, ঠিক আছে? এটা হলো মূল কনসেপ্ট। শর্টকাটে কিভাবে মনে রাখবে সেটা আমি পরে বলছি। মনে রাখবে যে কাজটা আগে ঘটেছে সেটা হলো তোমার পাস্ট পারফেক্ট, ঠিক আছে? যেমন ধরো এখানে শি হ্যাড গন বিফোর আই কেম, বিফোর আই কেম মানে কি? আমি আসার আগেই সে চলে গেল। তার মানে আমি আগে এসেছি নাকি সে আগে গেছে? সে আগে গেছে, তারপর আমি এসেছি। তার মানে সে তার চলে যাওয়াটা এটা হলো আমার পূর্বের ঘটনা, ঠিক আছে? এখানে দুইটা ঘটনা আছে, একটা হলো আই কেম, একটা হলো শি হ্যাড গন। সে চলে গেছে, আমি এসেছি, দুইটা ঘটনা আছে। এর মধ্যে শি হ্যাড গন, তার চলে যাওয়ার ঘটনাটা আগে ঘটেছে, এই জন্য এখানে আমরা পারফেক্ট টেন্স ইউজ করেছি কোথায়? এইখানে, ঠিক আছে? তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো যেভাবে আসবে সেটা হলো, ধরো যে এরকম একটা কোয়েশ্চেন দেওয়া থাকবে যে দ্য রাইন স্টপড বিফোর দ্য সান রাইজ, ঠিক আছে? দুইটা দিয়ে দিল। এখন তোমাকে বুঝে নিতে হবে কোন ঘটনাটা আগে ঘটেছে। বিফোর দ্য সান রাইজ তার মানে সান, সূর্য ওঠার আগে বৃষ্টি থেমে গেছে, তার মানে বৃষ্টি থেমে যাওয়ার কাজটা আগে হয়েছে। এই জন্য আমরা কি করব, এরকম যখন দুইটা পরবর্তী দুইটা শূন্যস্থান থাকবে আমরা কি করব, দ্য রেইন হ্যাড স্টপড বিফোর দ্য সান রাইজের পাস্ট ফর্ম রোজ, ঠিক আছে? এটা হবে আমাদের আনসার, ঠিক আছে? আবার যদি আফটার থাকে, যেমন ধরো এখানে বিফোর না দিয়ে যদি এখানে আফটার থাকতো তাহলে কি করতাম আমরা? তখন আবার এই যে তোমার এখানে হয়ে যেত স্টপড আর এখানে হয়ে যেত হ্যাড
রাইজেন। ঠিক আছে, তো এই হলো পাস্ট পারফেক্ট টেন্সের ঘটনা, এবং এছাড়া অন্যান্য পারফেক্ট টেন্স যেগুলো আছে এখানে আলোচনা করা হয়েছে। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই আমরা। দেখো রুল নাম্বার 6, ইউজ অফ বি ভার্বস এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিইং। বি ভার্ব হলো এমন কিছু ভার্ব যে ভার্বগুলো আমরা কোনো কিছুর, কোনো অবজেক্টের, কোনো সাবজেক্টের, কোনো একটা, যে কোনো কিছুর একটা অবস্থা বোঝাই। ঠিক আছে, এখানে বি ভার্ব যেখানে থাকে সেখানে সাধারণত কোনো কাজ হয় না। বি ভার্ব যেখানে থাকে সেখানে সাধারণত কোনো কাজ হয় না। আমরা একটু আগে বি ভার্বে আলোচনা করেছি অলরেডি। সেখানে কাজ হয় না, সেখানে জাস্ট একটা স্টেট বা একটা অবস্থা বোঝায়। ঠিক আছে, তো এই বি ভার্ব নিয়ে আমরা যেহেতু আগে আলোচনা করেছি, আমরা এটা নিয়ে তেমন ঘাটাঘাটি করছি না। বি ভার্ব কোথায় ব্যবহৃত হয় সেটা আমরা একটু দেখি। বি ভার্ব মূলত ব্যবহৃত হয় কন্টিনিউয়াস টেন্সে। কিভাবে ইউজ হয়? প্রেজেন্ট পার্টিসিপলের সাথে। প্রেজেন্ট পার্টিসিপলের সাথে কন্টিনিউয়াস টেন্সগুলোতে বি ভার্ব ইউজ করা হয়। ঠিক আছে, যেমন I was going, he will be reading, সে পড়তে থাকবে। এখানে বি ভার্বের বেস ফর্ম ইউজ হয়েছে। কেন বেস ফর্ম ইউজ হয়েছে সেটাও তোমরা জানো, যে এখানে যেহেতু উইল আছে এবং উইল একটা মডাল ভার্ব, মডাল অক্সিলিয়ারি ভার্ব, সেজন্য উইলের পর এখানে বি এর বেস ফর্ম হয়েছে। ঠিক আছে, আচ্ছা, আর কোথায় ইউজ করা হয়? আর ইউজ করা হয় প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, বি ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল। তার মানে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো যে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বি ভার্ব প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বি ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, এক্সাম্পল, শি ইজ সিঙ্গিং। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে যদি পাস্ট টেন্স হতো তাহলে শি ওয়াজ হয়ে যেত, যদি ফিউচার টেন্স হতো তাহলে শি উইল বি। ঠিক আছে, বাই এনি মিনস এখানে বি বসবে, এটা হলো কথা। আবার দেখো প্যাসিভ ভয়েস, এটা হলো, এই সেন্টেন্সটা হলো প্যাসিভ ভয়েসে লেখা। প্যাসিভ ভয়েস কোনটা? প্যাসিভ ভয়েস কোনটা? প্যাসিভ ভয়েস হলো যে এখানে যে সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট অপ্রধান, অবজেক্ট প্রধান, এই সেন্টেন্সগুলোকে বলি আমরা প্যাসিভ ভয়েস। এটা আমরা ভয়েস যখন আলোচনা করব তখন ডিটেইল আলোচনা করা যাবে। আপাতত জেনে রাখো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এখানে তোমাদের বি ভার্ব প্লাস V3 ইউজ করা হয়। ঠিক আছে, বি ভার্ব প্লাস V3, অর্থাৎ বি ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল ইউজ করা হয় প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। এটা একদম বাই ডিফল্ট রুল। তার মানে বি ভার্বের দুইটা ব্যবহার আমরা পেলাম, একটা হলো কন্টিনিউয়াস টেন্স, একটা হলো প্যাসিভ ভয়েস। আচ্ছা, নেক্সট রুলটা দেখো, মোডালস। মোডালের ব্যবহার কি? মোডালের ব্যবহার এক দাগে একটাই। ঠিক আছে, মোডালের একটাই মাত্র ব্যবহার, সেটা হলো মোডালের পরে প্রত্যেকটা ভার্বের বেস ফর্ম বসবে। এই হলো মোডালের যাবতীয় রুলস। ঠিক আছে, মোডালের পরে প্রত্যেকটা ভার্বের বেস ফর্ম বসবে, ব্যাস এইটুকুই। তার মানে যে কোনো শূন্যস্থানের আগে যদি তোমরা দেখো একটা মোডাল অক্সিলিয়ারি ভার্ব আছে, তাহলে অবশ্যই সেই শূন্যস্থানের মধ্যে কি বসাবা? ভার্বের বেস ফর্ম বসাবা। ঠিক আছে, ফর এক্সাম্পল, হি ক্যান ডু ইট। হি ক্যান ডু ইট, ক্যান আছে এখানে, ডু এর বেস ফর্ম ইউজ হয়েছে। ইউ মাস্ট স্টাডি, মাস্ট আছে এখানে, স্টাডি ইউজ করা হয়েছে, স্টাডির বেস ফর্ম ইউজ করা হয়েছে। শি মাইট কাম টুমরো, মাইট এটা একটা মডেল অক্সিলারি ভার্ব, এখানে কামের বেস ফর্ম ইউজ করা হয়েছে। তবে একটা জিনিস মাথায় রাখবা, যে কখনোই কোনো মোডালের পরে কখনোই কোনো টু বা ইনফিনিটিভ এগুলো বসে না। ঠিক আছে, যে হি ক্যান টু ডু ইট, ইউ মাস্ট টু স্টাডি হার্ড, শি মাইট টু কাম টুমরো, এরকম কখনো বসে না। কিন্তু একটা ক্ষেত্রে বসে, সেটা কখন? অটের সাথে। অট একটা মডাল ভার্ব। অট মানে হলো উচিত বা এরকম কিছু। ঠিক আছে, যেমন হি অট টু ডু ইট মানে হলো তার এই কাজটা করা উচিত। এই অটের পরে টু বসে। এই টুটা কেন বসে? এই টুটা বসে হলো, এই টুটা অটেরই একটা অংশ হিসেবে বসে। এই টুটা ভার্বের অংশ হিসেবে বসে না, এই টুটা বসে হলো অটের অংশ হিসেবে। ঠিক আছে, এরপরে দেখো কন্ডিশনাল সেন্টেন্সেস। কন্ডিশনাল সেন্টেন্সেস হলো তোমাদের শর্ত সাপেক্ষে যেসব সেন্টেন্স লেখা হয়, এগুলো হলো কন্ডিশনাল সেন্টেন্স। যেসব সেন্টেন্সে একটা ঘটনা ঘটার প্রেক্ষিতে, একটা ঘটনা ঘটার উপর আরো একটা ঘটনা ঘটা নির্ভর করে,
যে এই ঘটনাটা হলে পরবর্তী অমুক ঘটনাটা হবে, এই সেন্টেন্সগুলোকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। ঠিক আছে? আচ্ছা, এই সেন্টেন্সগুলো কন্ডিশনাল সেন্টেন্সগুলো আমাদের মূলত চার প্রকার। একটা হলো জিরো কন্ডিশনাল, একটা হলো ফার্স্ট, আর দুইটা হলো সেকেন্ড এবং থার্ড। ঠিক আছে? জিরো কন্ডিশনাল গুলো এখানে দেয়া নেই। জিরো কন্ডিশনালের বিষয়টা হলো যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস না, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরবর্তী অংশটাতেও প্রেজেন্ট ইনডিফিনিট হয়। এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো, ইফ ইট রেইনস ক্রপস গ্রো ওয়েল। ঠিক আছে? ইফ ইট রেইনস ক্রপস গ্রো ওয়েল, ইট রেইনস এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন হতে পারে এই যে ধরো একটা সেন্টেন্স এই পর্যন্ত দেয়া আছে, ঠিক আছে, পরবর্তীতে এই অংশটা তোমাকে ফিল আপ করতে হবে। এখন কিভাবে বুঝবে সেটা জিরো কন্ডিশনাল নাকি ফার্স্ট কন্ডিশনাল? এটাও প্রেজেন্ট, এটাও প্রেজেন্ট, কিভাবে বুঝবে? এটা বোঝার জন্য একটা জিনিস মাথায় রাখবে যে জিরো কন্ডিশনালের ক্ষেত্রে সাধারণত না, সবসময় জিরো কন্ডিশনালের ক্ষেত্রে ইউনিভার্সাল ফ্যাক্ট, তারপরে যে কোনো ধরনের প্রাকৃতিক ফেনোমেনা, এই জিনিসগুলো এখানে দেওয়া হয়। যেমন বৃষ্টি হলে ফসল ভালো মতো ফলবেই, সবসময় বৃষ্টি হলে ফসল ভালোভাবে ফলে। ঠিক আছে? এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, এটা একটা ফ্যাক্ট, সায়েন্টিফিক ফ্যাক্ট। ঠিক আছে? তারপরে ইফ আইস ইজ হিটেড ইট মেল্টস, বরফকে যখন তাপ দেওয়া হয় বরফ গলে যায়, এটা একটা ফ্যাক্ট, সায়েন্টিফিক ফ্যাক্ট, এটা ইউনিভার্সাল ট্রুথ। এই ইউনিভার্সাল ট্রুথ যেগুলো সবসময় হয়, অতীতেও হয়ে আসছে, এখনো হয়, ভবিষ্যতেও হবে, এই ধরনের সেন্টেন্সগুলো হলো জিরো কন্ডিশনাল। তো সেজন্য এখানে প্রেজেন্ট টেন্স, এই ধরনের সেন্টেন্সে এখানে প্রেজেন্ট টেন্স থাকলে এখানেও প্রেজেন্ট টেন্সই হবে, এখানে কোনো ধরনের চেঞ্জ হবে না। বাট ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে যে জিনিসটা হয়, ফার্স্ট পার্টটা এই যে ইফ ক্লজ যেটা আছে এখানে প্রেজেন্ট টেন্স হয়, কিন্তু পরবর্তী ক্লজটায় হয় হলো ফিউচার ইনডিফিনিট অথবা ফিউচার নির্দেশক কোনো টেন্স। ঠিক আছে? ফিউচার ইনডিফিনিট অথবা ফিউচার নির্দেশক। ঠিক আছে? ফিউচার নির্দেশক অর্থাৎ ভবিষ্যতের দিকে নির্দেশ করে এরকম কোনো টেন্স হয়। তোমরা ভাবতে পারো যে ফিউচার ইনডিফিনিট বাদে, ফিউচার টেন্সের নর্মাল স্ট্রাকচার বাদে ফিউচার বোঝায় এমন কোন টেন্স আছে, এটা তোমাদের একটা প্রশ্ন হতে পারে। যেমন ধরো, আমি যদি বলি আই মাইট কাম টুমরো, আই মাইট কাম টুমরো, দেখো এই স্ট্রাকচারটা কি ফিউচার ইনডিফিনিট টেন্স বা ফিউচারের চারটা টেন্সের যে কোনো একটা টেন্সের স্ট্রাকচার কি ফলো করে? এটা করে না। এখানে উইল, শ্যাল এগুলো কিছুই নাই। ঠিক আছে? স্টিল এই সেন্টেন্সটা যে আমি ফিউচারের কথা বলছি, তুমি বুঝতে পারছো না যে আমি আগামীকাল আসতে পারি, আগামীকাল আমার আসার সম্ভাবনা আছে। তার মানে আমি লিখি নাই এখানে যে স্ট্রাকচারটা আছে সেখানে আমি ফিউচার ইনডিফিনিট বা ফিউচার টেন্সের কোনো স্ট্রাকচার মেনটেন করি নাই, বাট স্টিল এখানে আমি ফিউচারের দিকে নির্দেশ করছি। তার মানে তোমার এই ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে যে জিনিসটা হওয়া পসিবল সেটা হলো যে একই সাথে এখানে উইল হতে পারে, অথবা এখানে মে, মাইট, ক্যান এগুলো হতে পারে। ঠিক আছে? এইগুলো আমাদের ফার্স্ট কন্ডিশনাল। আচ্ছা, এরপর আছে হলো সেকেন্ড আর থার্ড কন্ডিশনাল। সেকেন্ড আর থার্ড কন্ডিশনালের প্যাটার্ন মূলত একই, সেম জিনিস, জাস্ট একটু মাথা খাটালেই বুঝে যাবে। সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে যে বিষয়টা হয় সেটা হলো যে পাস্ট ইনডিফিনিট টেন্স, শুরুর অংশটা থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর সেকেন্ড অংশটা হয়ে যায় উড প্লাস ভার্বের বেস ফর্ম। ফার্স্ট অংশটা অর্থাৎ এই যে ইফ আই ওয়ার রিচ, এই অংশটা থাকে পাস্ট ইনডিফিনিট মনে রাখবে, এটা ইনডিফিনিট থাকে। আর এই অংশটা হয় হলো উড প্লাস ভার্বের বেস ফর্ম, এই যে উড প্লাস ভার্বের বেস ফর্ম। বাট এখানে শুধুমাত্র উড হয় না, এখানে উডের সাথে সাথে কুড,
তারপরে এটা কুডই তো, উড আর কুড, ঠিক আছে, উড আর কুড হতে পারে, ঠিক আছে, উডও হতে পারে, কুডও হতে পারে, বাট সেম স্ট্রাকচারটাই মেনটেন করবে থার্ড কন্ডিশনের ক্ষেত্রে। জাস্ট একটা জিনিস মাথায় রাখবে, সেটা হলো যে থার্ড কন্ডিশনের ক্ষেত্রে ফার্স্ট পার্ট হবে পাস্ট পারফেক্ট, এখানে ছিল ইনডিফিনিট, এখানে হবে পাস্ট পারফেক্ট। এবং এখানে যেহেতু পারফেক্ট টেন্স, আমরা একটু আগে পারফেক্ট টেন্সের রুল পড়ে এসেছি যে পারফেক্ট টেন্স মানে হলো হ্যাভ, হ্যাজ, হ্যাডের যে কোনো একটা থাকা। যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স, এখানে হ্যাড হবে। এইটা যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স, সেহেতু এই পার্টটাও হয়ে গেছে আরও একটা পারফেক্ট টেন্স, ঠিক আছে। এখানে জাস্ট চেঞ্জটা কোথায় হবে? চেঞ্জটা হবে হলো এখানে উড প্লাস হেল্প, আর এখানে হবে উড হ্যাভ, উড প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল, ঠিক আছে, উড প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। উডের পরে ভার্বের বেস ফর্ম, এখানে যেমন উডের পরে ভার্বের বেস ফর্ম ছিল, এখানেও কিন্তু উডের পরে ভার্বের বেস ফর্মই আছে। এখানে কিন্তু হ্যাজ বা হ্যাড হবে না কখনো, বা হ্যাভিং বা এই ধরনের কোনো শব্দ হবে না, হ্যাভের অন্য কোনো ফর্ম এখানে হবে না, এখানে কেবলমাত্র হ্যাভই হবে, ঠিক আছে। উডের পরে হ্যাভ আছে, এখন হ্যাভের পরে কোনো ভার্ব বসলে সেখানে কি হওয়া উচিত? পাস্ট পার্টিসিপল হওয়া উচিত, সেই জন্য এখানে পাস্ট পার্টিসিপল হচ্ছে। জিনিসটা সেম, জাস্ট পারফেক্ট টেন্স আসার কারণে এখানে একটু চেঞ্জ হয়ে গেছে। আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হলো যে সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে ফার্স্ট অংশটা পাস্ট টেন্স যদি হয়েও থাকে, তবুও এখানে আমরা কখনো সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমার ওয়াজ ইউজ করব না, ঠিক আছে। সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওয়াজ ইউজ করব না, এখানে সবসময় বাই ডিফল্ট ওয়্যার হবে, অলওয়েজ, ঠিক আছে, অলওয়েজ ওয়্যার হবে। যেমন ইফ আই ওয়্যার রিচ, এখানে যদি হি থাকতো, শি থাকতো, তবুও এখানে ইফ হি ওয়্যার রিচ, ইফ শি ওয়্যার রিচ এরকম হতো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, আচ্ছা এক্সেপশনস কি আছে এখানে? ইন ইনফর্মাল ইংলিশ সাম পিপল ইউজ ওয়াজ ইনস্টেড অফ, এটা তোমাদের না জানলে চলবে। টাইম এক্সপ্রেশনস এন্ড পারফেক্ট টেন্সেস উইথ সিন্স, ফর, অলরেডি, ইয়েট, জাস্ট, রিসেন্টলি, এভার, নেভার ইউজ প্রেজেন্ট পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে এই রুলটা তোমাদের পুরোটাই মুখস্থর বিষয়। সেটা হলো এই কয়েকটা ওয়ার্ড যখন কোনো সেন্টেন্সের মধ্যে থাকবে, তখন এখানে প্রেজেন্ট পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আই হ্যাভ লিভড হিয়ার সিন্স 2010, এই যে সিন্স। She has just finished homework, just, যে has finished, এটা পারফেক্ট টেন্স। We have been waiting for an hour, এখানে কই ছিল? for, এখানে আছে for, তাহলে we have been waiting, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। কিন্তু যদি নির্দিষ্টভাবে অতীতের একটা সময় নির্দেশ করা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট হবে, তখন আর পারফেক্ট টেন্স হবে না, ঠিক আছে। আই হ্যাভ গন ইয়েস্টারডে, এরকমটা হবে না, যেহেতু ইয়েস্টারডে আমরা সরাসরি বুঝতে পারছি স্পষ্টভাবে যে ইয়েস্টারডে একটা অতীত নির্দেশক শব্দ, সেজন্য এখানে হ্যাভ গন না হয় কি হয়েছে? এখানে হ্যাভ গন হয়নি, এখানে হয়েছে ওয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, নেক্সট রুলে আমরা যাই, দেখো পজিটিভ ভার্বস, মেক, লেট, হ্যাভ আর গেট, এই চারটা জিনিসের দ্বারা আমরা পজিটিভ ভার্ব করে থাকি, কি বলে এটাকে, অ্যাপ্লাই করে থাকে। আচ্ছা, পজিটিভ ভার্ব কি? পজিটিভ ভার্ব হলো যখন কর্তা একটা কাজ, মানে সাবজেক্ট নিজে কিছু করে না, ঠিক আছে, নিজে কিছু করে না, সে আরেকজনকে দিয়ে করায়, ঠিক আছে, আরেকজনকে দিয়ে করায়, এই ধরনের ভার্ব হলো পজিটিভ ভার্ব। এই জিনিসগুলো বোঝানোর জন্য, এই যে আমি একজনকে দিয়ে একটা কাজ করাচ্ছি, এইটা বোঝানোর জন্য আমরা পজিটিভ ভার্ব ইউজ করে থাকি। পজিটিভ ভার্ব, কিছু কিছু ভার্বের পজিটিভ ফর্ম আছে, আবার কিছু কিছু ভার্বকে পজিটিভ বানাতে হয়, ঠিক আছে। যেমন ধরো যে ড্রেঞ্চ, আর হলো সোক। ড্রেঞ্চ আর সোক, ড্রেঞ্চ হলো ভিজে যাওয়া, আর সোক হলো কোনো কিছুকে ভেজানো, ঠিক আছে। সোকের আরেকটা সমার্থক শব্দ আছে, সেটা হলো ডিপ, ঠিক আছে, ডিপ, এক্সট্রা ডিপ। তোমরা যে ফাস্টফুড অর্ডার দিলে তোমাদের যে ইয়ের মধ্যে ছোট্ট করে একটা সসের কোড়া দেয় না, ওইটাকে বলা হলো ডিপ, ঠিক আছে। দেখবা যে ফুড পান্ডা অপশন থাকে ডিপ। তো কিছু কিছু ভার্বের এরকম, যেমন ধরো যে লার্ন মানে নিজে শেখা,
আর টিচ মানে হলো শেখানো, ঠিক আছে। তার মানে লার্ন এটা একটা ভার্ব, নর্মাল ভার্ব, ঠিক আছে। টিচটা একটা পজিটিভ ভার্ব। কিছু কিছু ভার্বের পজিটিভ ফর্ম থাকে, কিন্তু কোনো ভার্বকে পজিটিভ করার জন্য আমাদের এই যে মেক, লেট, হ্যাভ, গেট এগুলোর সাহায্য নিতে হয়। এগুলোর সাহায্য যখন আমরা নেই তখন আমরা কিভাবে সাহায্য নেই, যে মেক, লেট, হেল্প প্লাস অবজেক্ট প্লাস বেস ফর্ম, ঠিক আছে। মেক, লেট আর হেল্প এই তিনটা যখন থাকে কোনো জায়গায়, এই তিনটা যখন থাকে তখন স্ট্রাকচারটা এমন হয়, মেক, লেট, হেল্প, তারপরে থাকে অবজেক্টটা মানে যার উপর কাজটা অ্যাপ্লাই করা হচ্ছে, যার উপর, তারপরে থাকে বেস ফর্ম। একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে, যে দ্য টিচার মেড হিম স্ট্যান্ড। টিচার এখানে একটা কাজ করিয়েছে বা করেছে, এখানে একটা কাজ সম্পন্ন হয়েছে এই সেন্টেন্সের মধ্যে, সেই কাজটা হলো স্ট্যান্ড। এখন দেখো টিচার নিজে দাঁড়াননি, টিচার কোনো একজনকে দাঁড় করিয়েছে। টিচার নিজে দাঁড়াননি কিন্তু আরেকজনকে দাঁড় করিয়েছে, ঠিক আছে। এখানে টিচার হলো সাবজেক্ট, ঠিক আছে। তারপর আছে মেড, তারপরে আছে আমাদের অবজেক্ট, তারপরে আমাদের ভার্বের বেস ফর্ম। দেখো এই স্ট্রাকচারটার সাথে মেলাও, মেক, অবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। যেমন লেট হার প্লে, এই যে লেট হার অবজেক্ট আর প্লে ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। এই হলো আমাদের একটা স্ট্রাকচার, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরো দুইটা পজিটিভ ভার্ব আছে, সে দুইটা হলো হ্যাভ এবং গেট। এগুলোর ক্ষেত্রে কি হয়, এই তিনটার ক্ষেত্রে MLH, মেক, লেট, হেল্প, এই তিনটার ক্ষেত্রে যেটা হয় যে আমরা এই তিনটার পরে অবজেক্ট ইউজ করি, অবজেক্ট ইউজ করার পরে আমরা সেখানে বেস ফর্ম ইউজ করি, কিন্তু হ্যাভ আর গেটের সাথে, হ্যাভ আর গেট, ঠিক আছে। এদের ক্ষেত্রে এদের পরে অবজেক্ট হয়, এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই অবজেক্টের পরে এখানে হয় হলো পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। যেমন আই হ্যাড মাই কার ওয়াশড, হি গট হিজ হাউস পেইন্টেড। এই জিনিসটা মনে রাখার আরো একটা সহজ উপায় হলো যে আমি যখন বলছি আই হ্যাড মাই কার ওয়াশড, মানে হলো আমি নিজে আমার কার ধুইনি, অন্য কাউকে দিয়ে ধুইয়ে নিয়েছি। হি গট হিজ হাউস পেইন্টেড, আমি নিজে হাউস পেইন্ট করিনি, অন্য কাউকে দিয়ে পেইন্ট করিয়ে নিয়েছি, ঠিক আছে। সেই জন্য এই গেট এবং হ্যাভের ক্ষেত্রে এই ধরনের এই পাস্ট পার্টিসিপল ফর্মটা হয়, ঠিক আছে। পাস্ট পার্টিসিপল ফর্মটা হয় কেন, কারণ এখানে প্যাসিভলি কাজটা আমি করছি না, অন্য কাউকে দিয়ে করিয়ে নিচ্ছি। এখানে যে করছে সে প্রধান, আমি প্রধান না, ঠিক আছে। আচ্ছা, এক্সেপশনস কোথায় আছে, হেল্প ক্যান টেক বোথ টু প্লাস ভার্ব অ্যান্ড বেস ফর্ম। আচ্ছা, শি হেল্পড মি টু ডু ইট, এটাও হবে, শি হেল্পড মি ডু ইট, এটাও হবে, ঠিক আছে। বাট এগুলোর ক্ষেত্রে কোথাও টু ফর্মটা দেখা যায় না। এরপর আছে ভার্ব প্লাস কলোকেশনস অ্যান্ড ফিক্সড এক্সপ্রেশনস। এটা আসলে পড়ানোর কিছু নাই, এটা জাস্ট ফর ইওর ইনফরমেশন, ঠিক আছে। এই পার্টটা হলো তোমাদের জানানোর জন্য যে কোলোকেশন বলে একটা কথা আছে। কোলোকেশন হলো আঞ্চলিকতা বা হলো কোনো একটা ভাষার নির্দিষ্ট কিছু প্রকাশশৈলী। বাংলা ভাষায় যেমন বাগধারা আছে, সেরকম ইংলিশেও কিছু এরকম ভাষার প্রকাশশৈলী আছে যেগুলো অন্য ভাষার ক্ষেত্রে তুমি যদি ট্রান্সলেট করো, লিটারালি ট্রান্সলেট করো, আসলে সেরকম কোনো অর্থ দাঁড়াবে না। এবং এইগুলো কোনো এই কোলোকেশনস যেগুলো আছে, বিশেষ এক্সপ্রেশন যেগুলো আছে, বাগধারা টাইপ এক্সপ্রেশন যেগুলো আছে, এগুলো কখনোই তুমি কোনো গ্রামারের রুলের মধ্যে ফেলতে পারবে না, ঠিক আছে। তুমি যতই গ্রামার মুখস্থ করে যাও না কেন, তোমার সেন্টেন্স যদি গ্রামাটিক্যালি কারেক্ট হয়ে থাকে, তবুও এই কোলোকেশনস বা ইংলিশদের বা ইংলিশ ভাষার যে লোকাল স্টাইল, নেটিভ স্টাইল, এই নেটিভ স্টাইলটা যদি ফলো না হয় কোনো ওয়ার্ডের ক্ষেত্রে, এগুলো সংখ্যায় খুবই কম, এগুলোর ক্ষেত্রে যদি এগুলো অ্যাপ্লাই না হয় তাহলে তোমার ওই সেন্টেন্সটা ভুল হিসেবে গণ্য হবে এবং নম্বর কাটা যাবে, ঠিক আছে। যেমন ধরো ডু ওয়েল মানে কি, ডু ওয়েল মানে হলো ভালো করা, ঠিক আছে। কি ভালো করা, ডু ওয়েল বলতে সেই কোনো কিছু ভালো করা বলতে, ডু ওয়েল বলতে যে ধরনের ভালো করা বোঝানো হয় সেটা হলো আমি একটা কাজ করেছি, সেই কাজটা আমি সাকসেসফুল হয়েছি, ঠিক আছে। তার মানে এখানে শুধুমাত্র ভালো করা লিখলে আমাদের হবে না, এখানে লিখতে হবে কি সাকসিড, ঠিক আছে। ভালো করা, এখন যদি বলো আই ডিড হিম আ ওয়েল,
আমি তাকে আমি তার ভালো করেছি, তুমি যদি এটা বোঝাতে গিয়ে এটা লেখো যে আই ডিড হিম ওয়েল, এটা কিন্তু হবে না। ঠিক আছে, তারপরে মেক আ ডিসিশন। মেক আর ডিসিশন, মেক মানে আমরা জানি তৈরি করা, এখন ডিসিশন কি তৈরি করা যায়? না, ডিসিশন তৈরি করা যায় না, ডিসিশন অনেকজন মিলে একটা ডিসিশনে পৌঁছাতে হয়, বাংলা ভাষায় আমরা এমনি বলি। কিন্তু মেক এ ডিসিশন মানে হলো ডিসিশন তৈরি করা না, ঠিক আছে। বাট লিটারাল অর্থ, আক্ষরিক অর্থে যদি আমরা দেখি তাহলে মেক এ ডিসিশন মানে হচ্ছে কিন্তু ডিসিশন তৈরি করা, কিন্তু আসলে মেক এ ডিসিশন মানে কি? মেক এ ডিসিশন মানে সিদ্ধান্ত নেওয়া, ডিসাইড। তারপর টেক পার্ট। টেক পার্ট মানে কি? পার্ট মানে অংশ, টেক মানে নেয়া, অংশ নেয়া, ঠিক আছে। কিন্তু যে কোনো কিছুর অংশ নিলে কি সেটা টেক পার্ট হবে? ধরো যে একটা কেক কাটা হলো 12 পিস করে, সেখান থেকে তুমি একটা পিস নিলে, এটা কি টেক পার্ট? এটা কিন্তু টেক পার্ট না, এটা তুমি সেখান থেকে একটা কেকের পিস নিলে, এই পর্যন্তই। বাট টেক পার্ট মানে হলো অংশগ্রহণ করা, পার্টিসিপেট। টেক পার্ট মানে হলো পার্টিসিপেট। তো এই জিনিসগুলো, এগুলো কোনো গ্রামাটিক্যাল রুলের সাথে যায় না, এগুলো এই তোমার কি বলবো, ওদের ভাষার এগুলো কিছু ফিক্সড এক্সপ্রেশনস বলে এগুলোকে, বা কোলোকেশনস বলে, যেগুলো ওদের শুধুমাত্র ওদের ভাষাতে বা ভাষার একটা ডিফল্ট স্টাইল হিসেবে এগুলো ডেভেলপ করেছে, কোনো গ্রামার ফলো করে ডেভেলপ করেনি। ঠিক আছে, তো এই ছিল আমাদের রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস। আজকে আমরা শুধুমাত্র বেসগুলো ক্লিয়ার করেছি এবং আমরা কিছু রুল শিখেছি, বেসিক কনসেপ্ট, যেগুলো বেসিক কনসেপ্ট ভিত্তিক যে রুলগুলো সেগুলো আমরা শিখেছি ইন ডিটেইল, তোমাদের যাতে পড়তে না হয়, মুখস্থ করতে কষ্ট না হয়, সেজন্য আমরা বেসিক থেকে শুরু করে কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিয়েছি। পরবর্তীতে অন্যান্য ক্লাসে আমরা ইনশাল্লাহ এখানে তোমাদের বোর্ড কোয়েশ্চেন সলভ করবে, অন্যান্য যত ধরনের হেল্প লাগে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। টিল দেন স্টে ফাইন, আসসালামু আলাইকুম।